পিউ একটু পরপর হাসছে, ঠোঁট ফাঁকা করে যতবার সাদা দাঁত বেরিয়ে আসছে ঠিক পোকার মতো দেখাচ্ছে তাকে। আবার একটু পরপর মাথা চুলকাচ্ছে। এই মুহূর্তে সে ভীষণ রকম চাইছে মারিয়ার সঙ্গে ভাব করতে, কিন্তু কিভাবে, কোত্থেকে কি করবে, কি বলবে। সেই প্রথম দিন থেকে মনে মনে দূরছাই করা মেয়েটি হলো মারিয়া। পিউ নিজে জানে ভেতরে ভেতরে ওর 14 গোষ্ঠী গালি দিয়ে উড়িয়েছে সে। একটা কথা জিজ্ঞেস করলেও ভালো করে উত্তর করেনি। এখন তার সাথে হুট করে কিভাবে মিলমিশ করা যায়। সে আস্তে ধীরে পাটিতে বসল, গোল চক্রের এক কোণে ঠিক মারিয়ার পাশে। বাবু হয়ে বসিয়ে কোলের উপর রাখা হাত কচলালো। পুষ্প, মারিয়া, বর্ষা, মজ্জি সবকটা মিলে গল্প জুড়েছে। হাঁ করে শুনছে শান্তা শক্তি। পিউ কিছুতেই ভেবে পাচ্ছে না এই গল্পে সে প্রবেশ করবে কি করে, কোন দিক দিয়ে ঢুকবে। কথা বলার ফাঁকে মারিয়া একবার তাকালো। পিউ আগামাথা না ভেবেই দাঁত বার করে হাসল। উত্তরে মারিয়াও মৃদু হাসে। অনেকক্ষণ পর পিউয়ের মোটা মাথায় বুদ্ধির আবির্ভাব ঘটে। দারুণ ফোন দিয়ে আবিষ্কার করলো সে। আগ বাড়িয়ে টান দিয়ে মারিয়ার হাতখানা আনলো, চোখের সামনে ধরে বলল, একই। আপু, আপনি মেহেদি পরেননি? এ বাবা, হাতটা কেমন খালি খালি লাগছে। মারিয়া অবাক হলো। রীতিমতো কুচকে আসে ভ্রু। পিউ তো ওকে এই দু চোখে দেখতে পায় না। হঠাৎ এত আলাপ। মারিয়ার বিস্মিত চেহারার দিকে চেয়ে পিউর অস্বস্তি হয়। বাবানোর কথা গুলিয়ে যায়। ধরে রাখা হাতটা ছাড়বে ছাড়বে করতেই মারিয়া গাল ভরে হাসল। পিউর হাতটা শক্ত করে আগলে বলল, না গো, সবে তো এলাম, তাই পড়িনি। তুমি পড়েছো? দেখি। তারপর রাঙা হাতখানা উল্টে পাল্টে দেখে বলল, বাহ, ভীষণ সুন্দর তো। কে দিয়ে দিয়েছে? পিউ সহজ হলো। মারিয়ার মিশুকে ভাব তার অপ্রস্তুতা উড়িয়ে দিল। ফটাফট বলল, মৈত্রী আপু প্রফেশনাল আর্টিস্ট একদম। মজ্জি লজ্জা পেয়ে বলল, কি যে বলো না, ছাতার মাথা কি? মারিয়া বলল, না না, সত্যি ভালো হয়েছে। সবাইকে তুমি পড়িয়ে দিয়েছো তাই না? আমাকেও দেবে? এখনই দেবে? তুমি চাইলে দিতাম। শান্তা বলল, কিন্তু মেহেদি তো সব শেষ। এতগুলো হাত ওই কয়টায় হয়? বর্ষা বলল, শেষ তো কি, আনবো আবার। কে যাবে এত রাতে? বাড়িতে ছেলে অভাব আছে? বেলারকে একটা ডাক দে তো সুপ্তি। সুপ্তি উঠে গেল। এসব ছোট ছোট ডাকাডাকির কাজ সবসময় তার ঘাড়ে পড়ে। পুষ্প দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, বেলাল যাবে এখন? ও তো দিনেই ঘর থেকে দোকানে যায় না, এই রাতে? কৌশে একটা ধমক দিলে যাবে। তাছাড়া মারিয়ার কাজ না, শুনলেই ট্যাং ট্যাং করে আগাবে দেখিস। ছোটবেলায় ওকে বিয়ে করতে চাইতো। ভাব একবার, পড়তো ক্লাস 2-তে, সে বিয়ে করবে। তার বড় বোনের বান্ধবীকে। মারিয়া হেসে ফেলল, হাসলো বাকিরাও। মেয়েদের খিলখিল হাসিতে ভরে উঠল কামরা। এরই মধ্যে ঘরে ঢুকলো বেলাল, শান্তা আর সেই একই ক্লাসে। পরনে রঙিন পাঞ্জাবি আর সাদা পাজামা, মাথায় ছোটখাটো একটা টুপিও জড়িয়েছে বাবার দেখা দেখি। এসেই কর্কশ কণ্ঠে বর্ষাকে বলল, এই তুই না বউ, এমন জোরে জোরে হাসছিস কেন? লজ্জা শরম নেই? বর্ষা হাসিটা চট করেই মুছে যায়। পর মুহূর্তেই জ্বলে পড়ে বলল, না নেই। তোর কোনো সমস্যা? আমার কি সমস্যা? যখন আম্মু এসে বলবে বুঝবে। যাকগে, প্রচুর ব্যস্ত, ডেকেছিস কেন? বর্ষা মুখ বেঁকিয়ে বলল, ইস, কি ব্যস্ত পাবলিক। ভাবখানা এমন যে সব কাজ ও একাই করেছে। বেলাল দুই ভ্রু কপালে উঠিয়ে বলল, করছি মানে করছিই তো। তোর মতো শাড়ি চুড়ি আর পাউডার মেখে বসে আছি নাকি? একটা কাজও করেছিস? কাল থেকে খেটে মরছি আমি। সুপ্তি পেছন থেকে বলল, ভাইয়া, তুমি মিথ্যা বলো না, তুমি একটা কাজও করোনি। আমি দেখেছি পেছনে উঠোনে বসে আড্ডা দিচ্ছিলে। বেলাল পেছন ঘুরে ধমক দিয়ে বলল, চুপ থাক। কেন ডেকেছিস তাই বল, আমার অনেক কাজ। কয়েকটা মেহেন্দি এনে দে, ফুরিয়ে গেছে। কেন? তোর বর দেবে না আর কত আব্বুর টাকা ধ্বংস করবি? বেলাল কপাল কুঁচকে বলল, চর মারবো। ওরা আস্তে আস্তে অনেক রাত হবে, এনে দে এখন। খলি কাকার দোকান থেকে আনবি, ওনারগুলো ভালো হয়। বেলাল আপত্তি জানিয়ে বলল, পারবো না, নিজেরটা নিজে আন গিয়ে। বর্ষা চেতে গেল। পারবি না? না।
আম্মুকে বলবো। বল। বর্ষা হা করতে নিলেই মারিয়া ইশারায় থামিয়ে দিল। কাছে গিয়ে নরম স্বরে বলল, এনে দাও না ভাইয়া, এই দেখো সবাই হাতে মেহেন্দি দিয়েছে, আমারটা বাকি। তুমি না আনলে কে আনবে বলো তো? বেলাল উত্তেজিত হয়ে বলল, ও তুমি পড়বে? আগে বলবে না আপু, দাঁড়াও কটা লাগবে? বর্ষা হাহাকার করে বলল, এই তুই কি আমার ভাই? আমি বললাম মুখের উপর মানা করলো, আর এই মারিয়া বলছে অমনি রাজি। তবে তুই আর মারিয়া আপু এক হলো না কি? তুই সারাক্ষণ আমাকে যে মারগুলো দিস, আপু একটাও দেয়? আর তুই যে ওই দিন খামচে আমার মাংস তুলে ফেললি, তার আগের দিন যে ঘুষি মেরে হাতটা ব্যথা বানালি, তার বেলায় তুই মারতে এসেছিস, তাই মার খেয়েছিস। শক্তিতে পারিস না, আমার কি দোষ? শ্বশুরবাড়ি গিয়ে একটু বেশি বেশি খাবি, না হলে ভাইয়ের সাথে মারামারিতে জিতবি কি করে? বর্ষা নাকে কেটে বলল, দেখছিস, তোরা দেখছিস কি রকম করেছে আমার সাথে। আজ বাদে কাল চলে যাব, তখন বুঝবি। বেলাল কাঁধ উঁচিয়ে বলল, কি বুঝবো? উল্টে আমি আরও সময় শুনছি, কখন তুই যাবি আর আমি টুপ করে তোর ঘরটা দখল করব। বর্ষা আবার কিছু বলতে গেলে মারিয়া দুহাত জড়ো করে বলল, ভাই তোরা ঝগড়া থামা, আমাদের মাথা ঘুরছে। আমি ঝগড়া করি না, আমি গুড বয়। আচ্ছা এখনই যাচ্ছি তবে। এই আর কারো কিছু লাগবে? আমার শ্রদ্ধেয় বড় আপুগণ, আরও কিছু দরকার হলে বলবেন। কথাটা মচ্চি, পিউ আর পুষ্পর দিকে চেয়েছে বলল বেলাল। শান্তা চোখ গুটিয়ে বলল, আমাকে তো জিজ্ঞেস করলি না বেলাল? বেলাল অনীহ কণ্ঠে বলল, তোকে জিজ্ঞেস করবো কেন? তুই তো আর একটা শাকচুন্নি, যা সর। দেখেছো আব্বু কিভাবে বললো? বলবো না, শয়তান তো একটা। বেলাল বোনের কথা কানে তোলে না, ফেলে তুলে বেরিয়ে যায়। পিউ পুষ্প পুরো দস্তুর উপভোগ করেছে ওদের ঝগড়া। নানা বাড়ি এলে এটা মনোরঞ্জনের বিষয়। বেলাল বড় হতে না হতেই কোন্দল শুরু। দিনে 36 বার বাঁধবে তাদের বিতর্ক, অথচ দুজনের বয়সের গ্যাপ কিন্তু অনেক। বেলালের প্রস্থান দেখে মারিয়ার চোখ ভরে ওঠে। রওনাকের কথা মনে পড়ল। আজ কতগুলো মাস ভাইটাকে ভাই বলে ডাকে না, এরকম ঝগড়া করে না, খুনসুটি নেই। ভাইয়া তো আসতে যেতে তার মাথায় চাটি মারত, নিজের খাবার খেয়েও হামলে পড়তো ওটার উপর। আর আসবে না সেই দিন, হার না। চোখের জল কোটর ছাড়তেই মোছার চেষ্টা করলো মারিয়া, হলো না, উল্টো গাল ভিজে যায়। বর্ষা তখনই ডাকে, দাঁড়িয়ে কেন, আয় বস। মারিয়া পেছনে ঘোরে না, সবাই জল দেখে ফেললে। ওদিকে কোটর উপচে আসছে। সে কান্নাটুকু আড়াল করতে ঘর ছাড়লো, ছোট করে বলল, আসছে একটু। আরে হ্যাঁ হ্যাঁ, কতবার বলবো আপনাদের? একটা ডকুমেন্ট হারিয়েছে বলে ছুটির মধ্যেও আমাকে ফোন করছে। আমি তো আসার আগে সব বুঝিয়ে দিয়ে এসেছি, দায় তো এখন আমার নয়। না স্যার, আসলে এমডি স্যার বললেন। আমি স্যারের সাথে কথা বলে নেব, রাখছি। সাদেব লাইন কাটল। তিথি বিরক্ত সে। চাকরি নেওয়ার পর থেকে ছুটির দিন ছাড়া অফিস কামাই দিয়েছে বলে মনে পড়ে না, অথচ সেই 4টে দিনে ছুটি নিল অমনি তাদের ডকুমেন্টস হারায়। সব ভাওতাবাজি বিড়বিড় করে যত সব বলে সে ফোনটা পকেটে ভর্তি নিল। ওপাশ থেকে চোখ মুছতে মুছতে আসছিল মারিয়া, ব্যাস আবার সেই ধাক্কা। সাদিফের বুকের সাথে বাহুর সংঘর্ষে মারিয়া পড়তে পড়তে দেয়াল ধরে দাঁড়ালো। সাদিফ হেলে গিয়েও সোজা হলো। দুজন হতচকিত হয়ে ফিরে তাকালো। সাদিফ হতভম্ব হলেও ওকে দেখে উপচে পড়া কৌতূহল নিয়ে বলল, আপনি এখানে? মারিয়া হাত ডলতে ডলতে মুখ কোচকায়। ধাক্কা খেয়ে হকচকালেও সাদিফকে দেখে অবাক হয়নি। সে তো জানতো ওরা এখানে। শীতকালে একটা মশার কামড়ও সাংঘাতিক, ভীষণ ব্যথা লেগেছে তাতে। সে চেহারা গুটিয়ে রেখেই বলল, আপনি কি আসলেই চোখে কম দেখেন, নাকি বারবার জেনে শুনে ধাক্কা দিচ্ছেন? সাদিফ আকাশ থেকে পড়ে বলল, জেনে বুঝে ধাক্কা দেবো কেন? দেখতে পাইনি? পাবেন কি করে? মেয়ে দেখলেই তো অন্ধ হয়ে যান, শরীর সুরসুর করে। সাদিফ দাউ দাউ করে জ্বলে উঠে বলল, বাজে কথা বলবেন না। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে আপনাকে দেখে ধাক্কা দেব? আপনার মতো ছেলেদের পড়তেও পারে। সাদিফের আত্মমর্যাদায় দাগ কাটে। চশমাটা ঠেলে পুরো কণ্ঠে বলল, শুনুন মিস,
আপনি শুধুমাত্র ভাইয়ার বন্ধু বলে আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। মারিয়ার মুখশ্রী অমনি শিথিল হয়, ঠোঁট চেপে দুদিকে চোখ ঘোরাসে, মনে মনে ভাবে এর মানে ছেলেটা ধূসরের ভাইয়া ছোট। চটপট দুষ্ট বুদ্ধি এঁটে ফেলল সে, বুকের সাথে হাত পেতে পড়ল। তাই আপনি রেসপেক্ট বোঝেন? বয়সে বড় এক মেয়ের সাথে ঝগড়া করছেন, মুখে মুখে তর্ক করছেন, আর বলছেন কিছু বলছি না। হাস্যকর না? সাদীপ বলল না কিছু, বিরক্ত ভঙ্গিতে চোখ নামালো, কপালে গাঢ় ভাঁজ। মারিয়া ছোট্ট শ্বাস ফেলে বলল, আমাদের সময় আমরা বড়দের এক হাত দূরে দেখলেই সালাম দিয়েছি। বয়সে বড় ভাই বোন এদের চোখের দিক চেয়েও কথা বলিনি। আর আজকের জেনারেশন, সম্মান তো দূর, একটা কথা মাটিতে পড়ে না এদের। সত্যি দুনিয়াটা রসাতলে গেল। সাদীপ কটমটিয়ে তাকালো, স্পষ্ট জবাবে বলল, সম্মান দিচ্ছি না, কারণ আপনাকে আমার সম্মানের যোগ্য মনে হচ্ছে না। বয়স টমের মতো আর সাইজ জেরির মতো হলে কেউ বা সম্মান দেবে বলুন? আপনি বরং এক কাজ করুন, বাড়ি ফিরে ডজন খানেক হরলিক্স কিনে খান, গ্রোথ ভালো হবে। গায়ে পায়ে বাড়লে আমি না হোক অন্য কেউ সম্মান দিতেও পারে। মারিয়া হতবুদ্ধি হয়ে গেল, অগোছালো পাতা ফেলে বলল, আপনি কিন্তু আমার বডি শেভিং নিয়ে কথা বলছেন। করছি। লজ্জা লাগে না নিজের সিনিয়র একজনের সাথে এভাবে কথা বলতে? সাদীপ সামনে পেছনে মাথা দুলিয়ে বলল, লাগছে। যাকে আমি নিঃসন্দেহে তুলে একটা আছাড় মারতে পারবো, তাকে সিনিয়র ভাবতে ভীষণ লজ্জা লাগছে, বিশ্বাস করুন। মারিয়া হা হা করে ফেলল, এত বড় কথা! আঙ্গুল তুলে বলল, দেখুন। দেখান। আঙ্গুলটা ভেঙে এলো তার। অসভ্য। সেম টু ইউ। ভেঙচি কেটে চলে গেল মারিয়া। সাদীপ জবরীয় শব্দ করে বলল, এই আপদ এখানে এলো কি করে? মারিয়া ঘন করে মেহেদি পড়েছে হাতে। মৈত্রী প্রচুর ক্লান্ত। সারাটা বিকেল বসে সবাইকে দিয়ে দেওয়ায় পিঠ, ঘাড়, হাতের কবজি সব ব্যথায় একশেষ। সে বিছানায় শোয়ার জন্য উঠতে গেলেই মারিয়া বাধা দিল। কোথায় যাচ্ছ? মৈত্রী ক্লান্ত কণ্ঠে জানালো, একটু শোবো। আর একটু দাঁড়াও। মারিয়া ফোন উঠায় হাতে, ক্যামেরা খুলে ঘোষণা দেয়, সবাই সবার মেহেদি পড়া হাত এভাবে সামনে মেলে দাও। আমি একটা হাতে ছবি নিই, দিয়ে দিব। ইউ জামার ফুল হাতা গোটালো, যতটুকু মেহেদি পড়েছে ততটুকু বের করে চিৎ করে সামনে বাড়িয়ে দিল। একইভাবে আদেশ মানল বাকিরাও। পুষ্প চ্যাটিং রেখে যোগ দেয়। আগেই গোল হয়ে বসেছিল সবাই। হাতের চক্র তৈরি হলো এখন। মারিয়া দু হাঁটুতে ভর করে বসে ক্যামেরা উঁচুতে ধরল। পিও হাসি হাসি মুখে বসেছিল। পেতে রাখা রঙিন হাতগুলো কি সুন্দরী না লাগছে দেখতে। সবার হাতের দিকে একবার চোখ বোলায় সে। আচমকা দৃষ্টি গেল শান্তার হাতের তালুতে। ডি লেখাটা দেখেই হতচেতন পিও। বৃহৎ নেত্রে তাকালে শান্তার মুখের দিকে। তার দিকে খেয়ালই নেই। উচ্ছ্বসিত ভঙ্গিতে মারিয়ার ক্যামেরার দিকে চেয়ে পিওর চোখ দুটো ভীষণ ক্ষোভে জ্বলে উঠল। দাঁতে পিষে কিছু বলতে চেয়েও থেমে গেল। থমকে উঠে দাঁড়ালো হঠাৎ। কারো ধার না করে শব্দ করে কদম ফেলে ঘর ছাড়ল। সবার মনোযোগ বর্তালো সেদিকে। মারিয়ার ছবি তোলায় ব্যাঘাত ঘটে। পুষ্প বুঝতে না পেরেই বলল, ওর আবার কি হলো? পিউ সিঁড়ি বেয়ে নামতে চোখ মুছে, দুহাতে জোরে জোরে ডলছে। অল্পতেই ছিচকাদুনে হয়ে উঠেছে আজকাল। একটুতেই কেঁদে ফেলছে। তার কি দোষ? শান্তা ডি দিয়ে কার নাম লিখেছে সে কি জানে না? ওর সাতকুলে ওই অক্ষর দিয়ে কারো নাম নেই। নিশ্চয়ই ধূসরের নাম। ধূসর ভাই শুধু ওর। তাহলে ওর নাম শান্তা কেন লিখবে? কোন সাহসে? পিওর ইচ্ছে করছিল হাতটা মুছড়ে ভাঙতে, ভদ্র বলে পারল না। আর এতেই যেন তরতর করে কষ্ট বাড়ছে। রাগ প্রকাশ করতে না পারার অনেক জ্বালা। যদি মনের আশ মিটিয়ে শান্তাকে কটা আছাড় মারতে পারত তবেই না শান্তি। প্রথম দিন ঠিক বুঝেছিল তাহলে এই শান্তা 2 আঙ্গুলের ডাইনিটা তার ধূসর ভাইকে লাইন মারছে। পিউ টুকরে কেঁদে উঠে। মিনা আমজাদ যে ঘরে থাকছেন সে ঘর ফাঁকা এখন, সবাই কাজে। পিউ বুঝে শুনেই ঢুকলো ভেতরে। পা দিয়ে দরজা ঠেলে চাপালো।
কারোর সাথে কথা বলবে না, কারো চেহারা দেখবে না, পৃথিবী তাকে চায় না। পিউ মনকষ্ট নিয়ে বিছানায় বসে, পায়ে জুতা ছুঁড়ে মারে দূরে, উপর হয়ে শুয়ে পড়ে, বালিশ চেহারায় চেপে কাঁদে, বিড়বিড় করে বলে, শান্তা, তোকে আমি খুন করবো বেয়াদব। মিনা বেগম অনেকক্ষণ ধরে পিউকে খেতে রাখছেন, তাও মেয়ের আসার নাম নেই। এদিকে বিয়েবাড়ির এত কাজ, ময়মুনার সাথে হাত মিলিয়ে নিজেও বিশ্রাম পাচ্ছে না। এর মধ্যে আলাদা করে ছেলে মেয়ের খেয়াল রাখা সম্ভব? তাও যদি হয় এমন ধীরি মেয়ে। শ্রান্ত হয়ে চুপ করে গেলেন তিনি। এখন এই মেয়েকে ডেকে মরে গেলেও লাভ নেই। শিকদার পরিবারে সব রক্তই ঘাটতারা। ধূসর বাড়ির সামনে উঠোনেই ছিল, পুরুষরা সব সেখানেই। এদিকে রান্নাঘরে বসেছে বিশাল আয়োজন। আদা রসুন ছেলানোর প্রতিযোগিতায় নেমেছেন গৃহিণীরা। রাত বাড়ছে তাই বাচ্চাদের খেতে দিলেন আগে, পরে নিজেরা খাবেন না হয়। পুষ্প ফোন টিপছিল চেয়ারে বসে। মিনা বেগম বললেন, পিওর খাবারটা নিয়ে ঘরে যা, দেখ হলো কি না মেটার। এরই মধ্যে ধূসর বাড়িতে ঢুকে কারোর সাথে কথা না বলে দোতলায় উঠে যায়। পুষ্প সেদিক থেকে দৃষ্টি এনে আবার ফোনে মন দেয়। মিনা বেগম উত্তর না পেয়ে বললেন, শুনেছিস কি বললাম? খালি ফোন, এই ফোনই তোকে খেলো। ওর খাবারটা দিয়ে আয় যা, না হলে আজ আর খাবেই না। পুষ্প মুখ না তুলেই বলল, খাবে? দিয়ে আসতে হবে না, তোমার মেয়ে একটু পরেই আসবে। মেজাজ খারাপ হলো ওনার, বিদিষ্ট কণ্ঠে বললেন, তোকে বলেছে? আমি জানি। কি জানিস? পুষ্প রহস্য হেসে বলল, সিক্রেট। কেউ বারান্দায় মায়ের ঘর থেকে এখনো যায়নি, যাবে কি করে? তাকে তো বর্ষার ঘরে শুতে দেওয়া হয়েছে, আর ওখানে এখন মানুষে ভর্তি। শান্তা চুনিটাও উপস্থিত, আর আজকের পর থেকে ওকে দেখলেও গা জ্বলবে পিউয়ের, রাগ হবে। কখন না ছুটে গিয়ে চুল টেনে ধরে। সে নাক টেনে গ্রিলে হাত ভরল, হেঁচকে উঠেছে। কত যে কেঁদেছে কেউ জানে না। সবার কাছে এই কান্না নেকামো মনে হবে, যে শুনবে সে হাসবে, কিন্তু পিউ জানে তার কষ্ট লাগছে, ভীষণ কষ্ট। পিউ ভেজা চোখে একবার নিজের হাতের দিকে তাকালো, মধ্যিখানটা এখনো ফাঁকা, ধূসর ভাইয়ের নাম লেখা হয়নি, অথচ শান্তা। সেই ক্ষণে পিছন থেকে কেউ একজন ডেকে ওঠে, পিউ। পিউ সদা জাগ্রত হয়, চট করে ঘুরে তাকায়। দাঁড়িয়ে ধূসর, ঘন ভ্রুর মাঝে তিনটি ছোট ছোট ভাঁজ। এই শীতেও লোকটা ঘেমে যায়। শ্যামলা রং আর গ্রিল গলে আসা হলুদ আলো, সব মিলিয়ে ধূসর ভাই তার রাজপুত্রের মতন। পিউ বেদনা ভুলে নির্নিমে চেয়ে রয়। এই লোক, এই মুখ, এই সুরি, এই কণ্ঠ, এই চাহনি, সব কিছু তাকে আকর্ষণ করতে সক্ষম। এতটাই আসক্ত সে, ধূসর কখন তাকে আকৃষ্ট করে খাদের ধারে এনে দাঁড় করালো টেরও পায়নি। এখন যে আর ফেরার উপায় নেই, জেনে শুনে ঝাঁপ দিতেই হবেই। ধূসর ভাইয়ের প্রেমে যে মরণ সুনিশ্চিত। পিউ মোহে থেকেই উঠে দাঁড়ালো। খাসনি শুনলাম। গুরুভার কণ্ঠ তার ধ্যান ভাঙায়, চেতনায় আনে, ফিরে আসে পুরনো দুঃখ ক্লেশ। সে মুখ ফিরিয়ে আরেক দিকে তাকায়। খাবো না। কণ্ঠে অভিমান। ধূসর দরজা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আবছালো হয়ে পিউয়ের ফর্সা মুখ জলজলে। সে একবার চোরা নজরে ধূসরের কোমর অবধি দেখে নিল। ধূসর ঠান্ডা কণ্ঠে শুধালো। পিউ কেন? আরেকবার নাক টানলো, ছোট করে জানালো, এমনি। ধূসরের কণ্ঠ দ্বিগুণ ভারী হলো, বলল, খেতে আয়। এগোতে নিল সে। পিউ উদ্বেগ নিয়ে বলল, বললাম তো খাবো না। ধূসর থেমে দাঁড়ায়, ঘাড় বাঁকা করে সুচালো নেত্রে তাকায়, জিজ্ঞেস করে, খাবি? পিউ কিছুক্ষণ আহত চোখে চেয়ে রইল। আচমকা রক্তজবান নেয় ঠোঁট দুটো ভেঙে আসে তার, হু হু করে কেঁদে উঠল। হতভম্ব হয়ে গেল ধূসর, বিস্মিত সেই। আজ অবধি এত বকলো মারলো, কখনো তো কাঁদেনি। অবাক হয়ে দুকদম এগিয়ে কাছে গিয়ে দাঁড়ালো। পিউর বাহু ধরেই নিজের দিকে ঘোরালো, মোলায়েম কণ্ঠে শুধালো, কেউ কিছু বলেছে? পিউ দুপাশে মাথা নাড়ে। তাহলে? পিউ ঠোঁট কামড়ে ধরে। মনে পড়ছে শান্তার হাতের কথা। অন্য মেয়ের হাতে ভালোবাসার মানুষের নাম দেখলেই মাথা ঠিক থাকে। তার অন্তপুরের কান্না উগলে এলো, তোলপাড় চলল বক্ষে। আওয়াজবিহীন ক্রন্দনে গাল থেকে গলা এসেছে অশ্রুরা। ধূসর অধৈর্য হয়ে পড়ল,
যথাসাধ্য স্থির থেকে বলল, হয়েছে কি বলবি? পিউ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। ফিনফিনে ঠোঁট ক্রমেই কাঁপছে। ভেজা কণ্ঠে নালিশ জানালো, শান্তা, ওর হাতে আপনার নাম লিখেছে ধূসর ভাই। ও কেন লিখবে আপনার নাম? আপনার নাম শুধু আমি লিখব, আর কেউই না। পিউয়ের গাল ভেজে চুপচুপে, ঘন পাপড়ি বেয়ে পানি পড়ছে এখনো। দ্রুদ্র বুক কাঁপে, ভেতরটায় ছটফটায়। উদ্গ্রীব ব্যাকুল চোখ দুটো সম্মুখে এই লম্বা চওড়া মানুষটার মুখমণ্ডলে। এই যে সে কাঁদলো, অনেক শোকে হাহুতাশ করলো, এসব কি ধূসর ভাইকে পারলো ছুতে? কান্নার তোপে সে যে একটু হলেও মনের কথা বলেছে, সামান্য ইঙ্গিত কি পেলেন না উনি? ধূসর দুর্বোধ্য দৃষ্টিতে তাকে নির্জীব শান্ত উদ্বেগহীন চাহনি তাকে বিভ্রান্ত করছে। এই চোখে ভাষা নেই, থাকলেও তার ক্ষমতা নেই পড়ার। তবু পিউ ক্লান্ত হয় না, একযোগে চেয়ে রয়। শেষমেশ ধূসরী দৃষ্টি ফেরালো, আরেকদিকে তাকিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল, যেন হাওয়ায় উড়িয়ে দিল অভিপ্রায়। পরপর আবার তাকালো পিউয়ের দিকে, প্রহর তপ্ত স্বরে বলল, আমি সদর দরজা পার হওয়ার আগে তোকে টেবিলে দেখতে চাই, দ্বিতীয়বার যেন ডাকতে না হয়। পিউয়ের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল কষ্টে, হতাশ আহত হলো যন্ত্রণায়। এতটা বলার পরেও ধূসর ভাই বুঝলেন না, তার চোখের জল পাষণ্ড মানুষটাকে স্পর্শ করল না। এ কেমন পাথরে মানবকে মন দিলি পিউ? পিউয়ের ভেজা নেত্রদয় বিস্ময় সমেত চেয়ে চেয়ে দেখল ধূসরকে। মানুষটা একদণ্ড সময় ব্যয় করে না চোখ মেলাতে, এদিক ওদিক দেখে ছোট করে বলে, হাই। এরপর ঘর ছাড়ে। নড়তে থাকা পর্দার দিকে তাকিয়ে পিউয়ে অশ্রু টুপ করে ঝরে আসে গালের উপর। মনে মনে হাহাকার করে বলল, বুকটা দুমড়ে মুচড়ে দিলেন ধূসর ভাই। এতটা ইমোশনাল একটা মানুষ কি করে হয়? তখনই বাহির থেকে ফের পুরো কণ্ঠ ভেসে আসে। কি হলো? পিউ নিজের ঠোঁট কামড়ে ধরে, নিংড়ে আসা কান্না আটকায়, চোখ মুছে শক্ত করে মন। যে মানুষ ভালোবাসা বোঝে না, তার সামনে নিজেকে দুর্বল করার কোনো প্রয়োজন নেই। ধূসর ভাই অভিনয়ে কত পটু সেও দেখে ছাড়বে। পিউ হাঁটা ধরে, তাকে দরজা খুলে বাইরে আসতে দেখেই ধূসর নেমে যায় নিচে। পুষ্প ধূসরকে সিঁড়িতে দেখেই পটাফট ফোন রেখে দিল পাশে, মন দিল খাওয়ায়। এতক্ষণ বলে বলেও যা করাতে পারেনি মিনা বেগম। মারিয়া আর বর্ষা বাদে বাকি সব ছোটরা এখানেই। সে ভাত নিয়ে বর্ষার ঘরে গিয়েছে। বউ মানুষ দু হাত ভরে মেহেদি পড়েছে, আজ আর হাতে পানি ছোঁয়াবে না বলে মারিয়াই খাইয়ে দিবে। ধূসর বেরিয়ে যায় না, বরং এসে দাঁড়ালো টেবিলের কাছে। পেছনে গুটি গুটি পায়ে পিউকে নামতে দেখি পুষ্প ভ্রু নাচিয়ে মাকে বলল, কি বলেছিলাম না? মিনা বেগম বিহ্বল চেয়েছিলেন, তখন ভাবলেন ধূসর রুমে যাচ্ছে। দুটোকে নামতে দেখে বুঝে ফেলেন ঘটনা কি। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন দুপাশে। না, তার মেয়েটাকে টাইট দিতে ধূসরের চুরি নেই। পিউ এসে দাঁড়াতেই ধূসর চেয়ার টেনে দেয়, গোমরা মুখে ইশারা করে, বস। পিউ বসলো। ঠিক মুখোমুখি পড়ল শান্তা। মানুষের হার হাতে তুলে বসে সে। চিবোতেও পারছে না ধূসরকে দেখে। ভাবসাব কমে যাবে না? পিউয়ের গা পিত্তি জ্বলে গেল ওকে দেখতেই। বিরক্তি নিয়ে চোখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো। ভাত দিচ্ছ না কেন? রাগটুকু সব ছেড়ে দিল ওনার উপর। ভদ্রমহিলা হতভম্ব হয়ে ধূসরের দিকে তাকালেন। ধূসর বলল, তার ছিঁড়ে গেছে তোমার মেয়ের, খাবার দাও যদি জোড়া লাগে। পিউ মাথা নামিয়ে দাঁত চেপে ধরে। ধূসর শান্তা দুটোকে এখন অসহ্য লাগছে। একজন তার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছে, আর অন্যজন বুঝেও না বোঝার ঢং করছে। মিনা বেগম মেয়েকে ভাত পেরে দিয়ে ফিরে গেলেন কাজে। যে যার মতো খেয়ে উঠে যাচ্ছে। সত্যি রাদীপ, রোহান, মতি তাদেরও খাওয়া শেষ, অথচ পুষ্পর অর্ধেকও হয়নি। বরাবর আস্তে ধীরে খায় সে। পিউ প্লেটের ভাত নাড়াচাড়া করলেও শান্তা ইচ্ছে করে বসে আছে। পিউ চোখা চোখে একবার পাশে তাকালো, ধূসর নেই। হাঁপ ছেড়ে বাঁচল, ভাবলেও চলে গেছে। আঙুলের ভাত ছেড়ে প্লেটে ফেললো। খাওয়ার ইচ্ছে নেই একদম, খিদেটাই মৃত। পিউ উঠতে গিয়েও শান্তার দিকে তাকালো একবার। সে নিপুণ যত্নে আঙ্গুলে ভাত তুলে মুখে পড়ছে, যেন ভাত আঙ্গুল কেউ ব্যথা না পায়।
আবার লাজুক চোখে তাকাচ্ছে তার পেছনে। প্রিয়র কপাল বেঁকে আসে। শাকচুনিটা কি দেখছে? সে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকালো। ধূসর চেয়ারে বসে, ফোনেই চোখ, অথচ প্রিয়ের বক্ষতালু অবধি জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কটমটিয়ে ফিরে তাকালো শান্তার দিকে, কর্কশ কণ্ঠে বলল, খাওয়ার সময় এদিক ওদিক কি দেখিস তুই? শান্তা থতমত খেল। পিউয়ের কথায় সবগুলো দৃষ্টি নিক্ষেপ হলো ওর দিকে। তার বুঝতে বাকি নেই পিউ দেখে নিয়েছে। যদি কাউকে বলে দেয়, সে সেকেন্ডের মধ্যে ভদ্র মেয়ে হয়ে ওঠে। তাড়াহুড়া করে খাবার খায়, উঠে যায় হাত ধুতে। পিউ ভাতের লোকমা মুঠো করে চেপে ধরে। এইভাবে যদি শান্তার চুটিটাও টিপে দিতে পারত। ঠিক তখনই দেখলেও ধূসরও ব্যাসিনে দিকে যাচ্ছে। পিউয়ের কলিজা ছলাৎ করে ওঠে। ধূসর ভাই শান্তার পিছনে গেলেন কেন? সে অচিরাত উঠে দাঁড়ালো। পুষ্প জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসছি। এই মেয়ে, হঠাৎ পুরুষালী স্বরে চমকে উঠল শান্তা। তটস্থ হয়ে ঘুরে তাকালো। ধূসরকে দেখে গুটিয়ে গেল এক ধাপ। ধূসর পা ফেলে এগিয়ে আসে, মুখোমুখি দাঁড়ায়। সরাসরি সুধায়, কি লিখেছো হাতে? শান্তার বুক থক করে ওঠে। উনি জানলেন কি করে? অবুঝের ভান করে বলল, কই কি কি লিখেছি? হাত দেখাও। শান্তা চুপসে গেল, ভয় পেল। দেখানোর বদলে উল্টো লুকিয়ে নিল পিঠের কাছে। ধূসর মৃদু হাসল, শান্ত কণ্ঠে বলল, সকালে বলেছিলাম শুধরে যেতে। ছোট মানুষ বলে কিছু বলিনি, তার মানে এই নয় যে তোমাকে সিগন্যাল দিয়েছি আমার পিছনে ঘোরার। শান্তা মাথা নামিয়ে নিল। ধূসর আবার বলল, হাতে কি লিখেছো আমি জানি না, তোমার হাতে যা ইচ্ছে লিখতেই পারো, তবে এতে আমি সংযুক্ত কোনো সামান্য বিষয়ও যদি থাকে, সেটা নিয়ে তো 100 বার মাথা ঘামাবো। ধূসরের গুরুতর স্বর ছোট্ট মেয়েটাকে কাঁপিয়ে তোলে। বাড়ির কেউ শুনলে রক্ষী নেই। লোকটা তো অতিথি, সাথে কাউকেই মানে না শুনেছে। ওনার কি যায় আসবে? আসবে না। শহীদ হলে সেই হবে। শান্তা মাথা নিচে রেখেই বলল, আপনার ব্যাপারে কিছু লিখিনি, সত্যি বলছি। ধূসর তীক্ষ্ণ চোখে তাকায়। মিথ্যে শুনে মেজাজ খারাপ হয়, তবুও ঠান্ডা স্বরে বলল, তোমার বয়স আমি পেরিয়ে এসেছি। গতকাল থেকে আমার দিকে যেভাবে তাকাচ্ছিলে, হাসছিলে, কি মনে হয় আমি বুঝিনি? বয়স কম, বুঝবেও কম। চোখের দেখায় কাউকে ভালো লাগা মানেই ভালোবাসা নয়। আর তোমার সাথে তো এসব কথা আলোচনা করতেও আমার অস্বস্তি। তবুও বলছি, পড়াশোনা করার সময় এখন বইয়ে মন দাও, না হলে আমি বাধ্য হব কথাগুলো তোমার বাবা মুত্তালিব মজুমদারের কানে দিতে। শান্তার চোয়াল ছুলে পড়ে, চোখে তাকায়। ঘন ঘন মাথা নেড়ে ভীত কণ্ঠে বলে, না না, বাবাকে বলবেন না, আমি আর এমন করব না। মনে থাকবে? শান্তা মাথা তোলালো। ধূসর যেতে নিয়ে আবারও দাঁড়ালো, ফিরে তাকিয়ে বলল, সকাল হওয়ার আগেই হাতে লেখা মুছে ফেলবে। যদি শুনতে পাই তা হয়নি, তোমার বাবাকেও দরকার হবে না। ভালো বিচারেই ধূসরও করতে পারে। শান্তা ঢোক গেল। ধূসরের মারামারির খবর যেখানে গ্রাম ছড়িয়েছে, সেখানে তার কানেই আসতে বাকি নেই। যে লোক অন্য গ্রামে এসে মানুষ পেটায়, তার বিচারের আসামি হওয়ার সাহস আছে ওর? পিও ছুটে এসে বসলেও কেতারায়। তাড়াহুড়ায় ওনার কোনাটা আটকালো কাঠে। চেয়ারের পায়ায় হোঁচট খেয়েছে, পা বেঁধেছে, অথচ ভ্রুক্ষেপ নেই। তড়িঘড়ি করে মাখা ভাতে হাত জোবালো, ব্যস্ততা দেখালো থালায়। পুষ্প কপাল কুঁচকে বলল, হয়েছে কি তোর? এরকম করছিস কেন? কোথায় গিয়েছিলি? প্রিয় কথা বলে না। আনন্দে তার দম আটকে আসছে, হাত পা কাঁপছে, হাঁসফাঁসে আঙ্গুল চলছে না। এতক্ষণে দুঃখে খেতে পারেনি, এখন খুশিতে। একটু পরেই ধূসর এলো, ঠিক তার পেছনে দাঁড়িয়ে পুষ্পকে বলল, প্লেট খালি হওয়া অবধি ও যেন না উঠে, এটা দেখার দায়িত্ব তোর। পুষ্প মাথা হেলিয়ে জানালো, আচ্ছা। ধূসর বেরিয়ে গেল। আবার জোরে শ্বাস টানলো প্রিয়। চোখ বুজে চট করে মাথাটা এগিয়ে দিল পেছনে। পুষ্প উদ্বিগ্ন হয়ে বলল, কি রে, শরীর খারাপ লাগছে? প্রিয় অমন হয়েই দুদিকে মাথা নাড়ে, আইঢাই করে বলে, আমার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে আপু। পুষ্প ভোরকে বলল, এসব কি কথা? প্রিয় সোজা হয়ে তাকালো। পুষ্পের হাত নিয়ে বুকের কাছে ধরে বলল, এই দেখ কি জোরে কাঁপছে, মনে হচ্ছে লাফ দিয়ে বেরিয়ে আসবে। একটা স্কচ টেপ আনতো, হাড়টাকে আটকে রাখি। পুষ্প ভ্যাবাচাকা খেলো,
সাথে নাকমুখ কুচকে বলল, ধূসর ভাই ঠিকই বলেছেন, তোর মাথার তার আসলেই ছেঁড়া, পাগল কোথাকারের। মুখ বেঁকিয়ে হাত ধুতে চলে গেল সে। পিউ সেদিকে চেয়ে মনে মনে বলল, পাগল কি আজ হয়েছি? ধূসর ভাইয়ের প্রেমে হাসপাতালের পেশেন্ট আমি, ওনার চিকিৎসা ছাড়া সুস্থ হব না। সুমনা বেগম প্লেটে ভাত মেখে ঘুরছেন। 2 টুকরো মুরগির মাংস আর একটু আলু ডলে ডলে মেখেছেন। ঋতুটা এখনো ঝাল খেতে পারে না, কিন্তু কথা হলো ছেলেটা কই, সেই থেকে খুঁজছেন, হদিস নেই। পুরো বাড়িময় খুললেন, একে ওকে জিজ্ঞেস করলেন, কেউ বলতে পারল না। চিন্তা এখন অবস্থা শোচনীয় তার। গ্রামের বাড়ি আশেপাশে কত ঝোপঝাড়, বিশাল বিশাল পুকুর, হাওড়, ছেলে তো সাঁতারও জানে না। মায়ের মন ঝুপ করে আশঙ্কায় ডুবে গেল। অধৈর্য হয়ে ভাতের প্লেট রেখে ঘর থেকে বের হলেন, চললেন বাহিরে। আনিস তো সেখানেই আছেন, ওখানে থাকলেই থাকতেও পারে। তিনি যাওয়ার আগে দরজা দিয়ে ঢুকল সাদিফ, কিন্তু কাঁধে রিক্ত বসে। দুজন হোল্ডর করতে করতে প্রবেশ করল। ছেলেকে দেখে স্বস্তির শ্বাস নিলেন সুমনা। এগিয়ে গেলেন দ্রুত, মৃদু মৃদু ধমকে বললেন, এই ফাজিল ছেলে, কোথায় ছিলে তুমি? রিক্ত আধবুড়িতে বলল, বাইরে বাইরে গেলে মাকেই জানাতে হয় না? নামও এখন, খাবে? খাওয়ার কথা শুনেই রিক্ত চোখ বড় বড় করলো, দুদিকে প্রচন্ড জোরে মাথা ঝাঁকিয়ে বলল, না না যাবো না। চুপ, কোনো কথা নয়। এই সাদিফ, নামা তো দুষ্টুটাকে। সাদিফ নামাতে গেলেও রিক্ত উল্টো আষ্টে পৃষ্ঠে খামচে ধরল তার চুল। কিছুতেই নামবে না। সাদিফ চেঁচিয়ে উঠল, ছোট মা, চুল ছিঁড়ে নিল তোমার ছেলে। পিউরা টেলিভিশন দেখছিল, এই দৃশ্যে হাসিতে ফেটে পড়ল সব। সুমনা বেগম প্রচণ্ড জোর খাটিয়ে কোলে নিলেন ছেলেকে। ভাত খেতে হবে ভাবতেই শোকে দুঃখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল রিক্ত। তিনি কানেই তুললেন না, এসব রোজকার ব্যাপার। নিরুদ্বেগ ভঙ্গিতে ঘরের দিকে এগোলেন। এদিকে সাদিফ হাঁপিয়ে গেছে, কোমরে হাত দিয়ে শ্বাস নিল সে। রিক্ত টানাটানিতে এলোমেলো চুল হাত দিয়ে গোছালো। এরপর গিয়েই ধপ করে বসে পড়ল পিউয়ের পাশে। তার মনোযোগ ততক্ষণে টিভি পর্দায় ঘুরে গেছে। সাদিফ বরাবরের মতোই নির্দেশ দিল, যা পানি নিয়ে আয়। পিউ তাকালো, কপালে ভাঁজ, ঠোঁট উল্টে বলল, বেড়াতে এসেও কাজ করাবেন? করাবো, যা। পিউ অনাগ্রহেও উঠতে নিলে মারিয়া আগ বাড়িয়ে বলল, আমি আনছি, তুমি বসো। পিউ খুশি হয়ে মাথা নাড়ল, আবার ঝটপট বসে গেল। মৈত্রী চঞ্চল পায়ে যায় পানি আনতে। সাদিব অবাক হয়ে চেয়ে থাকলো তার যাওয়ার দিকে। এই মেয়ের ভাবগতি কেমন না? আজ সকাল থেকে দেখছি অকারণে ঘুরছে চারপাশে, কেমন কেমন করে যেন তাকাচ্ছে। যার থেকে এসব আশা করে তার নাম নেই, কোথাকার কোন। সে একবার চাইলেও সিরিয়ালে মনোযোগী পিউর দিকে। এর মধ্যেই পানির গ্লাস নিয়ে বাড়িয়ে দিল মৈত্রী। সাদিব সহজ সাবলীল ভাবে হাতে নেয়, ছোট করে জানায়, থ্যাঙ্কস। তার মধ্যে একটুও দেখল না যে মৈত্রী আশাহত হলো। হাসি হাসি কোমল চেহারাটা মিয়ে গেল, বলল না কিছু। সুধীর কদমে পূর্বের স্থানে ফিরে গেল পুনরায়। গ্লাসে চুমুক দিতে দিতেই হঠাৎ সিঁড়ির দিকে চোখ পড়ল সাদিফের। মারিয়া নামছে, হাতে এটো থালাবাটি। বর্ষাকে খাইয়ে কেবলই এলো, সে সরাসরি রান্নাঘরে ঢুকেছে। মেয়েটার কথা তো তার মাথাতেই ছিল না। পুরনো প্রশ্নটা মনে জেগে উঠল আবার, এই উটকো ঝামেলা এখানে কেন? ভাইয়া এনেছেন? না না, ভাইয়া মেয়েদের সাথে আনবেন নাকি? সাদিক কাকে জিজ্ঞেস করবে বুঝে পেল না। কেউ পুষ্প এদের কাছে জানতে চাইলে উল্টো পাল্টো ভাবে। সে আশেপাশে তাকালো, তখনই ত্রস্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো বেলাল। কিচেনের দিকে ছুটতে গেলেই পথ আগলে দাঁড়ায় সাদিফ। ছেলেটা থামলো, ব্যস্ত কণ্ঠে বলল, কিছু বলবেন ভাইয়া? ভীষণ তাড়া আছে আমার। কিসের তাড়া? বাজি ফাটাবো, ম্যাচ বক্স লাগবে। আমাদেরগুলো শিশিরে ভিজে গেছে, জ্বলছে না। আচ্ছা যাবে, আগে বলো তো কালো চুড়িদার পরা মেয়েটিকে। তার ইশারা করা দিকে তাকালো বেলাল। কাউকে দেখতে না পেয়ে বলল, কোন মেয়ে? ও রান্নাঘরে দেখে এসো। বেলাল মাথা নাড়ল, রান্নাঘরে গিয়ে উকি দিল। কালো জামাই শুধুমাত্র মারিয়াকে দেখিয়ে আবার ফেরত এসে বলল, ওটা তো মারিয়া আপু।
নামটা আমিও জানি। কি হয় তোমাদের? আপুর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, সাদিফের ভ্রু উঠে গেল। তবটা খেয়ে বলল, বর্ষার বেস্ট ফ্রেন্ড, মানে ওর সাথে পড়ে। হ্যাঁ কেন? সাদিফ নির্বোধ বনে থাকলো কিছু সময়। এই মেয়ে বর্ষার বয়সী, অথচ তাকে বলেছে ধূসরের বন্ধু। তার মানে বড় সাজার নাটক, যাতে সে বোকার মতো সম্মান দেয়। ভাগ্যিস সে তখন দমে যায়নি, নাহলে মেয়েটা কি মুরগিটাই না বানাতো। বেলাল সাদিফের ভাবুক চেহারা দেখল, ভ্রু নাচিয়ে দুষ্টুমি করে বলল, আপনার কি আপুকে পছন্দ হয়েছে ভাইয়া? সাদিফ চোখ কুচকে দেখায়, প্রচণ্ড অনীহা কণ্ঠেই বলল, ছে, আমার চয়েস এত বাজে নয়। বেলাল মুখ ছোট করে বলল, এভাবে বলছেন কেন? উনি কিন্তু আমার ক্রাশ। তো আমি তোমাকে কখন বললাম তোমার চয়েস ভালো? বেলাল বাচ্চাদের নিয়ে ঠোঁট ফুলায়। সাদিফ গভীরভাবে ভেবে হঠাৎই বক্র হাসল। ওষ্ঠের এক পাশে সুচালো হলো। মনে মনে বলল, মিস ম্যালেরিয়া, বড় সেজে সম্মান নিতে চাইছেন তাই না? এমন সম্মান দেব এবার। আমি এখন যাই ভাইয়া। উত্তরে সাদিফ হেসে বেলালের কাঁধে হাত রাখলো। ওকে আগলে হাঁটতে হাঁটতে বলল, বেহাল, তোমাকে আমি আরো বাজি কিনে দেব। একটা কাজ করতে পারবে আমার? ডেকোরেশনের সব কাজ শেষ। সবাইকে সাধ্যমতো বোঝানোর ইতি টেনি পুরুষগণ বাড়িতে ঢুকলেন। ঠান্ডার মধ্যে এতক্ষণ বাইরে থেকে গলা বসে গেছে আফতাবের। ফিরেই 2 কাপ চা সাবার করেছেন, তাও কাজ হলো না। এখনও ফ্যাসফ্যাসে আওয়াজ বের হয়। আর যতবার কথা বলছেন রুবাইদা বেগম হাসছেন ঠোঁট টিপে। মজা পাচ্ছেন তিনি। শেষমেশ আফতাব গোদ হলেন, গলা ঠিক না হওয়া অব্দি টু শব্দও করবেন না। এই মহিলা কথা বলা করে কেঁদে কেটে অজ্ঞান হলেও না। সারাদিনে খাটুনি শেষে বিশ্রাম করতে গেলেন রাশিদ, আমজাদ, মুত্তালিব সবাই। অথচ গৃহিণীদের ছুটি নেই। আদা রসুনের পর এবার চলছে মটরশুঁটি বাছাইয়ের কাজ। ময়মুনা খাতুনের খিদে পেট চোচো করছে। মিনা বেগমেরও একই অবস্থা, কিন্তু হাতের কাজ ফেলে জানি বা কী করে। সময়ও তো নেই। ওই বাড়ি থেকে আবার বর্ষার কাপড় চোপড় দিয়ে যাবে। বরের বাড়ির লোক যেহেতু, তাদেরও আপ্যায়নের ব্যবস্থা করার ব্যাপার আছে। প্লেট সাজিয়ে হাজির হলেন রুবাইদা বেগম। ওনার সাংঘাতিক বাতের ব্যথা আছে। তাছাড়া বেশিক্ষণ ঝুঁকে কাজ করতে পারেন না বলেই কিছুতেই হাত ছোঁয়াতে দিলেন না মিনা বেগম। নিজেদের বাড়িও দিতে চান না, এমনকি জবা সুমনাকেও না। তার বাপের বাড়ি বেড়াতে এসে জায়রা খাটবে কেন? ওনারা অনেক জোয়াজুরি করেও লাভ হলো না। মিনা বেগম অটল। রুবাইদা এসেই লোকমা তুলে তার সামনে ধরে বললেন, এই নাও আপা, কাজ করতে করতে খেয়ে নাও দেখি। মিনা বেগম চমকে গেলেন, আপ্লুত চোখে চাইলেন। পরপর হেসে মুখে নিলেন ভাত। রুবাইদা বেগম গেলেন ময়মুনা খাতুনের কাছে। একই রকম লোকমা তুলে তার মুখের সামনেও ধরলেন। তিনিও মানা করলেন না, হেসে খেয়ে নিলেন। কাজে লেগে থাকা সবাইকে ঘুরে ঘুরে খাইয়ে দিলেন উনি। ভাত লাগলে আবার নিয়েও এলেন প্লেট ভরে। মিনা বেগম বললেন, এসবের কি দরকার ছিল বলো তো মেজো? রুবাইদা বেগম হাত ধুয়ে এগিয়ে এলেন। নিঃসংকোচে তার মুখটা মুছে দিতে দিতে বললেন, কোনো কাজ তো করতেই দিচ্ছ না, একটু করলে কি হয়? মিনা বেগম ঠোঁট ভরে হাসলেন। এক হাত বাড়িয়ে বললেন, আয় দেখি একটু জড়িয়ে ধরি। রুবাইদা বেগম সাথে সাথে আঁকড়ে ধরলেন তাকে। জবা আর সুমনা মাত্র দাঁড়িয়েছেন এসে। এই দৃশ্য দুজনেই ছুটে এলো। ওপর থেকে যে যেভাবে পারলো এক একজনকে আঁকড়ে নিল। 4 জায়ের মেলবন্ধন দেখে উপস্থিত সবার মন প্রাণ চুরিয়ে যায়। শিউলি খাতুন ভীষণ বিস্ময় নিয়ে দেখলেন সব। আর চোখে একবার তাকালেন ময়মুনার পানে। তিনিও তাকিয়েছেন তখন। সাথে সাথেই মাথাটা নামিয়ে নিলেন শিউলি। তাদের 2 জায়ের মধ্যে এত মিল নেই, ধরা বাঁধা সবটাই। ময়মুনা থেকে তিনি উচ্চ বংশের বলেই মনে মনে হিংসে করতেন, দূরত্ব রেখে চলতেন। কত বড় ভুলই না করেছেন। তার ননাসের সাথে জায়েদের কি মিল, কি সখ্যতা! এমন ভালোবাসা দেখলে মনেও শান্তি লাগে। ধূসর খেয়ে বসেছে কেবল। সাদিফও উল্টো পাশে বসে ফোন বের করলো। সারাদিনে সোশ্যাল মিডিয়া ঘাটাহানি। দিনে 1000 খানেক ছবি তুলেছে সে। আপাতত ডিপি পাল্টাবে। সে ফেসবুক অন করতেই হুড়হুড়ে নোটিফিকেশনে ভরে গেল। টুংটুং শব্দে বিরক্ত চোখে চাইল ধূসর। ফোন সাইলেন্ট কর। করছি। আদেশ মানল সাদিফ। তারপর একে একে নোটিফিকেশনগুলো সব ঘাটল। নতুন দুটো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। চেক করতেই দেখল
অবন্তী নাজনীর মৈত্রী নাম দিয়ে এসেছে একটা। সাদিফ প্রোফাইলে ঢুকে মেয়েটি আইডি দেখতে স্ক্রল করে। মৈত্রীর চেহারা দেখে চিনে ফেলল, এটা তো ওরই তোলা ছবি। দুপুরই তুলে দিল না। ক্যাপশনে চোখ যেতেই সাদিফের নেত্র খোলা হয়ে আসে। ক্লিক, প্রিয় মানুষ। সাদিফ তড়িঘড়ি করে ফোন থেকে চোখ তুলে আশেপাশে তাকায়। মৈত্রীরা গল্পে বিভোর। সে তাকানো মাত্রই আর চোখে মেয়েটা তাকালো। সাদিফ অমনি সরিয়ে আনল দৃষ্টি, ঢোকিল পরপর। এই মেয়ে কি তাকে নিয়ে উল্টো পাল্টা ভাবছে? হায় হায়, তাহলে তো সর্বনাশ। বসার ঘর আপাতত ছোটদের দখলে। ওদিকে সাউন্ড সিস্টেমও বন্ধ, সারাদিনের ধকল শেষে জিরোচ্ছে। এর মধ্যেই বর্ষা সমেত ওপর থেকে নেমে এলো মারিয়া। প্রত্যেকে একবার একবার দেখে বলল, এ কি বিয়ে বাড়ি এত নেতিয়ে থাকলে হয়? সবাই চুপ করে আছো কেন? সাদিফ ফোনের দিকে চেয়ে আওড়ালো, তো কি বানরের মতো লাফাবে? মারিয়া নাক ফুলিয়ে বলল, আমি কি আপনাকে বলেছি আপনি কেন যেচে ঝগড়া করতে চাইছেন? সাদিফ তাকালো, টেনে টেনে বলল, না না আপু, কি যে বলেন, আপনি হলেন সম্মানীয় মুরব্বী, আপনার সাথে ঝগড়া করব আমি? তারপর দু গালে দুটো থাপ্পড় দিয়ে বলল, তবা তবা। বর্ষা ওরা কিছুই বুঝল না। জিজ্ঞাসু চেহারায় তাকায় মারিয়ার দিকে। ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় কথা কাটাতে সেই ব্যস্ত কণ্ঠে বলল, আর বর্ষা, পুষ্প, চলো সবাই আমরা মিলে ট্রুথ আর ডেয়ার খেলি। সুপ্তি লাফিয়ে ওঠে। এতক্ষণ সেই শান্তা মৈত্রী এক জায়গায় বসে গল্প করছিল। সেখান থেকে লম্বা পায়ে দৌড়ে আসে শুনি। বর্ষাসহ বাকিরাও হৈ হৈ করল। পিউ দুরন্ত পায়ে নেমে এলো নিচে, স্ফূর্ত কণ্ঠে বলল, কি খেলবে সবাই? আমিও খেলবো। ট্রুথ ডেয়ার খেলবো খেলবো। বর্ষা বলল, কিন্তু বসবো কোথায়? কেন, পার্টিতে? শান্তা বলল। নিজের মাথায় পাটি হাতে ছুটে এলো সে, বিছিয়ে দিল ফ্লোরে। অমনি হুটুহুটি করে বসে গেল সবাই। মাঝখানে বিশাল জায়গা রেখে গোলাকার বানালো। বর্ষা গলা একটু উঁচিয়ে বলল, আপনারা খেলবেন না ভাইয়ারা? পুষ্প পিউয়ের কানের কাছে এসে বলল, বর্ষা জিজ্ঞেস করার লোক পেল না, ধূসর ভাই নাকি খেলবে? তারপর দু বোন ঠোঁট চেপে হাসলো, যেন দারুণ কৌতুক শুনলো আজ। ধূসরের কোচকানো ভ্রু, চোখ ফোনে নিবদ্ধ। উত্তর করলো সাদিফ মিরস কণ্ঠে বলল, বাচ্চাদের খেলা আমরা খেলি না। মারিয়া মুখ ভ্যাংচায়। তখনই কোত্থেকে ছুটে এলেন আনিস। পেছনে সুমনা বেগম। রিক্তকে কেবল ঘুম পাড়িয়ে এলেন। তিনি হন্তদন্ত ভঙ্গিতে বললেন, এই এই কি করছিস রে তোরা? পুষ্প জবাব দেয়, ট্রুথ ডেয়ার খেলছি চাচু। আনিস ব্যস্ত কণ্ঠে বললেন, সর বসে আমিও খেলবো। সবাই অবাক চোখে তাকালো। আনিস বসে পড়লেন। সুমনা বেগমও বাবু হয়ে দখল করলেন জায়গা। পিউ ভ্রু তুলে বলল, তুমিও খেলবে চাচ্চু? অবশ্যই, আমি এখনো তরচার যুবক, বুঝলি, বুড়ো হয়ে যায়নি। আমাকে তোরা তোদের টিমের ভাবিস সবসময়। সুমনা বেগম বললেন, আর আমাকেও। আনিস নিষ্প্রিয় কণ্ঠে প্রতিবাদ করলেন, এই এক বাচ্চা মা আবার যুবতী সাজে? সুমনা চেতে বললেন, তুমি কি? তুমিও তো এক বাচ্চার বাপ। আনিস কলার ঝাঁকিয়ে জবাব দিলেন, স্বর্ণের আংটি আবার বাঁকা। হুহা করে হেসে উঠল সকলে। পিউয়ের মনে চট করে উদয় হলো একটি নতুন ইচ্ছে। সে আস্তে ধীরে উঠে ধূসরের কাছে গিয়ে দাঁড়ালো। ছোট্ট কণ্ঠে আবেদন করলো, ধূসর ভাই আসুন খেলি। ধূসর তাকালো, সরু চোখ করে বলল, তুই না একটু আগে কাঁদছিলি? পিউ অমনি 32টা দাঁত বের করে বলল, ওটা তো অসুখে কেঁদেছি, কিন্তু এমন ঔষধ পেয়েছি সব অসুখ সেরে গেছে। এখন আসুন না। ধূসর চোখ মুখ গম্ভীর করে বলল, না। পিউয়ের আদল কালো হয়। এরপর সাদিফকে বলল, সাদিফ ভাইয়া আপনিও খেলবেন না? সেও মাথা নাড়ল। তার দুটো কারণে আপত্তি। এক, মারিয়া প্রস্তাব করেছে, আর দ্বিতীয়, মৈত্রী খেলছে। সাদিফের মন বলছে এই মেয়ের হাব ভাব ভালো নয়, জল বেশি দূর করাতে দেওয়া ঠিক হবে না। তখন আনিস বললেন, কেন রে, আয় সবাই মিলে খেলি, মজা হবে। ধূসর সাফাদি চলে আয়, ইতিহাস রচনা করব আজ, ফার্স্ট ছেলেরা।
পিউ আবার আস্তে করে বলল, ধূসর ভাই প্লিজ। ধূসর দীর্ঘশ্বাস ফেল। ফোন টিপতে থাকা হাত দুটো নিশ্চল হলো। উঠে দাঁড়ালো, ফোন পকেটে ভরল। কোনো কথা না বলেই এসে বসে গেল আনিসের পাশে ঘেসে। হাসির প্রকোপে পিউয়ের অধরে ফাঁকা হয়ে গেল। ধূসরকে বসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে শান্তা। একটু আগের হুমকি মনে পড়ে যায়। কিশোরী মন দুলে উঠতে গিয়েও সহজ হলো। বাবা মা কেউ জানলে জ্যান্ত কবর দিবে। থাক বাবা, দরকার নেই প্রেমের। পিউ হুলস্থুল করে এসে আগের স্থানে বসল, ঠিক তার ধূসর ভাইয়ের সামনাসামনি। সাদিফ মাথা চুলকালো ধূসরকে যেতে দেখে। এবার নিজের ইচ্ছে করলেও খেলতে বসার, কিন্তু যে ভাব নিয়েছিল এতক্ষণ, এখন যেচে উঠে গেলে এগোটা কমে যাবে না? কেউ তো ডাকেও না, তার উসখোস বেড়ে আসে। বিড়বিড় করে বলে, কেউ ডাক, একবার ডাক, ডাক না রে। মতি তখনই মিহি কণ্ঠে বলল, আপনিও আসুন না। সবাই যখন বসলো আপনিই বা বাদ যাবেন কেন? অন্য সময় হলে শুনতো না, এই ক্যাপশন দেখতে তো আরই না। অথচ এখন ফটাফট উঠে দাঁড়ালো সে, চকচকে কণ্ঠে বলল, সবাই এত করে যখন বলছে তখন খেলি। মতি জায়গা দিল যাতে ওর পাশে বসে সাদিফ, কিন্তু সে খেয়াল অব্দি করেনি। ঘুরে গিয়ে দাঁড়ালো অন্য পাশে। পিউ পুষ্প পাশাপাশি ছিল। সাদিফ পিউকে বলল, বসবো, সরে বস। পিউ চোখ তুলে বলল, কত জায়গা, এখানেই বসবেন? হ্যাঁ এখানেই, আগে ওই দিকে। কেউ কিছু বলল না, চুপচাপ সরে গেল। হঠাৎ খেয়াল হলো পুষ্প ছিল তার পাশে। সাদিফ ভাইয়া সরতে বলেছেন কি আপুর পাশে বসবেন দেখে সে দুষ্ট হেসে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, বুঝি বুঝি, সব বুঝি ভাইয়া। কি বুঝেছিস? এই যে এখানে কেন বসলেন? সাদিফ অনিশ্চিত কণ্ঠে বলল, আসলেই বুঝেছিস। পিউ কনফিডেন্স নিয়ে মাথা তোলায়। সাদিফ আরেক দিকে চেয়ে হাসল। মন্ত্রীর মন খারাপ হলো সে না বসায়। তবে একটা বিষয় লক্ষ্য করছে, সাদিফের সাথে পিউয়ের একটু বেশি ভাব। লোকটাকে পেতে গেলে আগে ওকে ডিঙোতে হবে। তাহলে সুপ্তি কোত্থেকে একটা কাচের বোতল জোগাড় করে এনে মারিয়া হাতে দিল। সে বোতল নিয়ে বলল, তাহলে এখন এটা এখানে রেখে ঘোরাবো। যার দিকে যাবে প্রশ্ন তাকে করা হবে। ট্রুথ না ডিয়ার সেটা অবশ্যই যার যার পছন্দ। তবে হ্যাঁ, পরপর দুবার ট্রুথ নেওয়া যাবে না। সাদিফ নিরস কণ্ঠে বলল, এগুলো সবাই জানে, নতুন কিছু থাকলে বলুন, না হলে স্টার্ট দ্য গেম। মারিয়া অসহ্য ভঙ্গিতে তাকায়। সাদিফ সচেতন কণ্ঠে অবুঝ সেজে বলল, এভাবে তাকাচ্ছেন কেন আপু? ছোট মানুষ, ভয় লাগে। মারিয়া প্রিয়ে ভেঙচি কাটে। সাদিফের গা জ্বালা কথাবার্তা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আবার বলল, প্রথমে কে ঘোরাবে? আনিস উৎসাহ নিয়ে বললেন, আমি। আচ্ছা। এরপর বোতল ঠেলে দিল ওনার দিকে। আনিস শার্টের খাতা গুটিয়ে প্রফুল্ল চিত্তে বোতলের এক প্রান্ত ধরে টান দিতে ভো ভো করে ঘুরে উঠে সেটি। সবাই ব্যগ্র হয়ে দেখতে থাকে। কার দিকে এসে থামবে কে জানে। একটা সময় ঘুরতে ঘুরতে এসে থামলো বর্ষার সামনে। পিউ পুষ্প সবাই হো হো বলে আনন্দ ধ্বনি তুলল। মন্ত্রী বলল, বলো আপু, কি নেবে? বর্ষা হা করার আগেই বিলাল বলল, কি আবার ট্রুথ নেবে? ওর সাহস আছে নাকি ডিয়ার নেওয়ার? বর্ষার এগোতে লাগলো। চোটপাট দেখিয়ে বলল, তুই আমাকে ভীতু ভাবিস? আমি মোটেও ভীতু নই। শান্তা বলল, তাহলে ডেয়ার নাও। বর্ষা আগে পিছে না ভেবেই বলল, যা নিলাম। বিলাল এক হাত তুলে বলল, আমি দেব ওকে ডিয়ার, আমি দেব। আচ্ছা দাও, কিন্তু তাড়াতাড়ি। বিলাল একটু ভেবেই বলল, যা এমনিও ঠান্ডা পানি দিয়ে গোসল করে আয়। বর্ষার চোখ বেরিয়ে এলো। আর্তনাদ করে বলল, কি এখন? হ্যাঁ। অসম্ভব, অনেক ঠান্ডা আছে এখন এই রাতে। কোন পাগলে গোসল করবে? বিলাল কাঁধ উঁচু করে বলল, সে আমি কি জানি। ডিয়ার নেওয়ার আগে ভাবা উচিত ছিল। ফিল আপ করতে পারিস না, তাহলে খেলার জন্য লাপালি কেন? অপমানে বর্ষার থম ধরে বসে রইল কিছুক্ষণ। এই কনকনে ঠান্ডায় তাতে তাতে বাড়ি লাগে। যেখানে সেখানে গায়ে পানি ঢালা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অন্য কিছু দেয়া যায় না? বিলাল মাথা ছাকায়, না। যাচ্ছি। মুখ ভার করে উঠে গেল সে। ও যেতেই সবাই শব্দ করে হেসে ফেলল। বেলাল রাদিফকে বলল, যাও তো ভাইয়া, সত্যি আপু গোসল করছে নাকি দেখে এসো। গোয়েন্দাগিরি রাদিফের
প্যাশন। বড় হলে ছোট চাচ্চুর মতন হবে সে। এক কথায় দুলতে দুলতে ছুটে গেল। মারিয়া বলল, এমন ডেয়ার দিলে বর্ষা তো আজ খবর হয়ে যাবে বেলাল। সাদিফ মনে মনে বলল, একটু পর আপনারও হবে মাননীয় ম্যালেরিয়া আপু, অপেক্ষা করুন। বেলাল চুলে উপরে ঠেলে দেয়, একটু ভাব নিয়ে জানায়, সেদিন ঘুম থেকে উঠেনি বলে গায়ে পানি ঢেলে দিয়েছিল, আজকে প্রতিশোধ নিলাম। সুমনা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, কিন্তু ওর তো ঠান্ডা লেগে যাবে। আরে না আন্টি, ওর অভ্যেস আছে সন্ধ্যাবেলা গোসল করার। তাছাড়া গন্ডারের সর্দি হয়ে দেখছেন কখনো? আচ্ছা বর্ষা আসুক, আমরা ততক্ষণে খেলতে থাকি। পুষ্পর কথায় সহমত প্রকাশ হয়। বোতল ঘোরাতে গেল সে। পিউ আবদার করল, আমি ঘড়ি। পুষ্প ওর দিকে ঠেলে দিয়ে বলল, নে। পিউ উৎফুল্ল চিত্তে বোতলের শীর্ষ ধরে টানল, ঘুরল সেটা, কিন্তু শেষমেশ এসে ওর দিকেই থেমে গেল। পিউ নিরাশ কণ্ঠে বলল, যা বাবা, এত বেইমানি। পুষ্প বলল, বেশ হয়েছে। মারিয়া শুধালো, বলো পিউ, কি নেবে? পুষ্পর পাশ থেকে বলে দেয়, ডেয়ার ডেয়ার। পিউ মাথা ঝাঁকালো, তবে সাবধান করলো, আমারে কিন্তু এই গোসল টোসলে জড়াবেন না কেউ। এখন গোসল করলে আপাতত 3 দিন বিছানা থেকে উঠতে পারবো না, কনফার্ম। বেলাল জানালো, আরে না পিউপু, এক ডেয়ার একবারে। পিউ একটু স্বস্তি পেল, নিশ্চিত কণ্ঠে বাছাই করলো, তাহলে ডিয়ার। মতি সঙ্গে সঙ্গে বলল, একটা গান গিয়ে শোনাও। পিউ চমকালো না, বরং অবাক হয়ে বলল, গান? হ্যাঁ, কতবার গুনগুন করতে শুনেছি, এবার পরিষ্কারভাবে শুনবো, গাও। পিউ আর চোখে একবার ধূসরের দিকে তাকায়, তার শীর্ণ চোখ এদিকেই। মানুষটার শ্যামলা চেহারা পিউর প্রেম প্রেম উতলে আনে, অনুরাগের সাগরে ডুবিয়ে দেয় মন। সে নিচের দিকে চোখ নামায়, শ্বাস টেনে ধাতস্থ হয়, মৃদু কণ্ঠে গুনগুনিয়ে গেয়ে ওঠে, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, तुम्हें पाकर जमाना भर से रिश्ता तोड़ देंगे हम, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, अगर तुम मिल जाओ जमाने छोड़ देंगे हम। গানের প্রতিটি কথার নিবেদনে ধূসর ভাই, তাকে জুড়িয়ে সমগ্র লাইন, সমস্ত বাক্য, সুরের মাধ্যমে সব ভালোবাসা অনুভূতি তার পায়েই লুটিয়ে দিচ্ছে পিউ। কণ্ঠ ধীরে ধীরে জোয়ালো হলো তার, গলা ছেড়ে বেরিয়ে আসে ধ্বনি। মাঝে মধ্যে অনুচিত নেত্রে দেখে নেয় সামনে বসা মানুষটিকে। আহ, তার প্রেমা সম্পদ, ধূসরের দৃষ্টিও অবিচল, বিন্দুমাত্র নরমচরণ নেই। এভাবে তাকিয়ে কেন উনি? কি দেখেন এত? গান থামতেই সবাই তালি বাজালো। পিউ আরেকবার নিভু চোখে তাকালো ধূসরের দিকে। মানুষটা একই রকম বসে, ঠোঁটে হাসিনি, অথচ জলজলে চোখ দুটো কি যেন বলছে। তালি বর্ষণ থামলো, সবাই প্রশংসা করলো। সাদিফ সাধুবাদ জানিয়ে বলল, তোর গানের গলা কিন্তু মাশাআল্লাহ। পিউ মৃদু হাসি, লজ্জা লজ্জা পায়। ধূসর ভাইয়ের সামনেই আজ প্রথম গান গাইল, কোনটা হবে না? এরই মধ্যে থরথর করে কাঁপতে কাঁপতে হাজির হলো বর্ষা, পা থেকে মাথা অব্দি ঢাকা মোটা কম্বলে। ওকে দেখতেই আরো এক দফা রোল পড়লো হাসি। রাতির সাথে এসে জানালো, গোসল করেছে। মারিয়া পাশ দেখিয়ে উতলা কণ্ঠে বলল, আয় আয়, এখানে আয়। অথচ তার ঠোঁটেও চাপা হাসি। বর্ষা ভাইয়ের দিকে কিরমিরিয়ে তাকাতে তাকাতে বলল, বেলাল মিটমিটি হাসছে, দারুণ জব্দ করেছে এটাকে আজ। সুমনা বেগম রসিকতা করে বললেন, তা বর্ষা, এত রাতে তোমার গোসলের অনুভূতি কি? সে অত্যন্ত দুঃখ নিয়ে বলল, আর বলবেন না আন্টি, পানি তো নয়, যেন হিমালয়ের আইসবার। পরপর বেলালের দিকে চেয়ে খড়খড় কণ্ঠে বলল, তুই মনে রাখিস আজকের কথা, যদি তোকেও ফেরত না দিয়েছি এসব দেখিস। বেলাল মশানো তরণের মতো হাত নেড়ে হুমকিটা হাওয়ায় উড়িয়ে দিল। উল্টো বাকিদের তাড়া দিয়ে বলল, বসে আছি কেন, শুরু করো। মুহূর্তের মধ্যে চকচকে বোতল
আবার ঘোরানো হলো। সাদিফ ঘূর্ণায়মান সেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে অনুরোধ করলো, আমার দিকে আসিস না ভাই, একদম না। জড়বস্তু শুনে ফেলল তার আবেদন। বোতলের প্রান্ত গিয়ে থামলো ধূসরের সামনে। প্রিয়র চেহারা চকচকে হয়ে ওঠে। সবাই হো হো করে বলেই ধ্বনি তোলে ফের। সকলে নড়েচড়ে বসলো। এবার ধূসরের মতো পানসিয়ে সিরিয়াস মানুষ আজ তাদের সাথেই খেলছে। আবার প্রশ্নের পালাও তার। আনিস আগ্রহ নিয়ে বললেন, বল ধূসর, কি নিবি? ধূসর হা করতে গেলেই মারিয়া বলে ওঠে, পরপর অনেকগুলো ডেয়ার গেল, তুমি না হয় ট্রুথ নাও ভাইয়া। ধূসর মেনে নিল, ছোট করে বলল, ওকে। মারিয়া আরেকটু উৎফুল্ল হয়ে বসলো, ঝরঝরে কণ্ঠে শুধালো, আচ্ছা ভাইয়া, তুমি তো সারাক্ষণ বাইরে থাকো, কাজ করো, এদিক ওদিক ছোটাছুটি করো। এত ব্যস্ততার মাঝে এমন কোনো জিনিস যেটা তোমাকে শান্তি দেয়, স্বস্তি দেয়, সেটা দেখলে মনে হয় না যে আমার সব কষ্ট, সব ক্লান্তি শেষ? সাদিফের প্রশ্ন পছন্দ হলো না, বিড়বিড় করলো, বোকা বোকা প্রশ্ন। অন্যরা উৎসুক হয়ে তাকায় ধূসরের উত্তর জানতে। কেউ সব থেকে বেশি উৎকণ্ঠিত। কি বলবে সে? ধূসর সকলের চাহনি উপেক্ষা করে চোখ নামালো মেঝেতে, ঠোঁট কামড়ে কিঞ্চিত হাসল, স্থূল কণ্ঠে বলল, দুটো ডাগর ডাগর চোখ, বোকা বোকা চাহনি আমাকে শান্তি দেয়। পল্লব ঝাপটে ঝাপটে করা প্রশ্ন আমায় স্বস্তি দেয়। আর রক্ত জবার নেয় ঠোঁটের হাসি, কান্নায় ফোলা লালিত নাক, যা দেখলে মনে হয় এর কাছে পৃথিবীর সব ক্লান্তি, সব দুর্ভোগ তুচ্ছ। কথা শেষ করে ধূসর সামনে তাকায়। ইউ বশীভূত, নিষ্পলক তার দৃষ্টি। অধর্মী সে নেই। অন্যরা তাজ্জব বনে তাকিয়ে, লোচন ভর্তি অবিশ্বাস তাদের। ধূসর অপ্রতিভ হলো, অস্বস্তি নিয়ে বলল, সবাই এভাবে তাকিয়ে আছো কেন? সুমনা বেগম বিস্ময়াবহ হয়ে বললেন, তুই প্রেম করছিস ধূসর? ওপর থেকে তাড়াহুড়া পায়ে নেমে এলেন রাশিদ, সঙ্গে আমজাদও আছেন। দুজন বিশ্রাম করছিলেন এক ঘরেই। ওনাদের নামটি দেখে ছোটদের খেলাধুলায় ভাটা পড়ল। অবাক চোখ মুখগুলো ধূসরের থেকে সরিয়ে নিক্ষেপ হলো সেদিকে। রাশিদ ধৈর্যহীন কণ্ঠে ময়মুনাকে ডাকলেন, পাশাপাশি উচ্চারণ করলেন, আপা আপা। কাজ ফেলে ছুটে এলেন তারা। জিজ্ঞাসা নিয়ে সাথে এলেন বাকিরাও। মিনা বেগম শুধালেন, কি হয়েছে? ওনারা এসে গেছেন। এক বাক্যে তটস্থ হলো সবাই। বসে থাকা সকলেই তৎপর হয়ে উঠে দাঁড়ালো। ময়মুনা খাতুন চোখ গোল করে বললেন, কারা? বর্ষার শ্বশুর বাড়ির লোকজন? হ্যাঁ, যাও আপ্যায়নের ব্যবস্থা করো, আমরা এদিকটা দেখছি। ময়মুনা বেগম ছুটলেন, মিনা বেগম গেলেন পেছনে। সুমনা বেগম মেঝেতে বেছানো পাটি ভাঁজ করতে নিলেই বর্ষা আটকায়, কেড়ে নেয়। অতিথি মানুষ কাজ করবে কেন, বরং নিজে গুছিয়ে শান্তার হাতে দেয়। পরপর দৌড়ে চলে যায় কামরায়। শ্বশুরবাড়ির লোকদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকা যায়? পুরুষরা দরজার দিকে এগুলেন। সোফার উপর ফেলে রাখা এলোমেলো কুশনগুলো ত্রস্ত ভঙ্গিতে ঠিকঠাক করলেও পুষ্প। বাড়ির সামনে গাড়ি ফেরানোর শব্দ এলো। মৈত্রী, শান্তা, শক্তি বাপ চাচার পেছনে ছুটল। প্রিয় একই রকম দাঁড়িয়ে, নড়ছেও না, কথাও নেই। ধূসর দুকদম এগিয়ে সদর দরজার কাছে যায়, গলায় চেয়ে বাড়িটা দেখে নেয়। বাড়ির সামনে গাড়ি ফিরেছে মাত্র। পরপর নামলেন 6 জন পুরুষ, অল্প বয়সী ছেলেই বেশি। ধূসর দেখা মাত্রই প্রিয়ের দিকে এগোলো। কাছে এসে ওর দিকে তাকাতেই ভ্রুজোড়া কুচকে ফেলল। মেয়েটা কেমন অবাক চোখে হা করে তাকিয়ে। ধূসর আমলেই নিল না, উল্টো ব্যস্ত ভঙ্গিতে বলল, উপরে যা, ওনারা গেলে নামবি। খড়খড়ে কণ্ঠে প্রিয়ের হেলদোল নেই। তার নির্নিমেষ সখীপোট এক চুল সরল অব্দি না। ধূসর আশেপাশে সবার দিকে তাকালো একবার, পরপর আসতে পুরো কণ্ঠে বলল, সমস্যা কি? তাও রা নেই। ধূসরের শৈলপ্রান্ত এক জায়গায় গুছিয়ে এলো। মৃদু ধমকে বলল, কিছু বলেছি না? প্রিয় নড়ে ওঠে সম্বিত ফিরে। ধূসরের তপ্ত চাহনি খেয়াল পড়তে এক ছুটে ত্যাগ করে বসার ঘর। পুষ্পকেও চোখ দিয়ে একই রকম ইশারা করল ধূসর। ভাইয়ের জো হুকুম মানতে কুটি কুটি পায়ে সেও উঠে গেল। মেয়েদের মধ্যে শক্তি, শান্তা, মারিয়া, মজি উপস্থিত সেথায়। মেয়েদের মধ্যে বসার ঘর ভরে আসে। রাশিদ মোত্তালিব সাদরে সোফায় নিয়ে বসালেন অতিথিদের। শিকদারবারে সবার সাথে পরিচিত করালেন। ধূসরের সঙ্গেও সারা হলো করমর্দন। সাদিফ নেই এখানে, মাত্রই কোথাও একটা গিয়েছে।
ছেলের দুলাভাই, নিজের ভাই, বন্ধু আর কাজিন সহ মোট 6 জন এসেছেন। বড় বড় 3টে লাগেজ বয়ে এনেছে সাথে। বর্ষার পা থেকে মাথা অবধি যা প্রয়োজন সব রয়েছে এখানে। 5 মিনিটের মাথায় ময়মুনা বেগম, শিউলি খাতুন, মিনা বেগম হাজির হলেন ট্রে সমেত। এক একজনের হাতে এক একটা ট্রে, তাতে কয়েক আইটেমের খাবার। ওনাদের দেখে সালাম দিলেন বরপক্ষ। বর্ষার দেবর ময়মুনাকে শোধালো। ছেলের দুলাভাই বললেন, ওকে ডাকবেন একটু, দেখা করে যাই। ময়মুনা স্বামীর দিকে তাকালেন। তিনি আবারও দেখলেন আমজাদের দিকে। আমজাদ ইশারা করলেন, বোঝালেন ডাকতে। ময়মুনা খাতুন সুপ্তিকে বললেন, ডেকে আনতো মা। ছুটল মেয়েটা, বর্ষাকে ডাকতে গেল। এই ডাকাডেকের জন্য দিনে অন্তত 25 বার তাকে দৌড়াতে হয়। হত বড় সিঁড়ি ওঠানামা করতে হয়। এতবার ছোটাছুটিতে আজ অব্দি মোটা হওয়া হলো না তার, হবেও না। জন্ম থেকে হ্যাংলা পাত্রা রয়েই গেল। সুপ্তি একেবারে বর্ষাকে সাথে নিয়ে নেমেছে। মাথায় তার বিশাল ঘুমটা। নরম পায়ে এসে হাত উঁচিয়ে সালাম দিল সবাইকে। অর্ধেক কথায় অস্পষ্ট, চোখ মেঝেতে, কণ্ঠ কাঁপছে কুণ্ঠায়। ছেলের দুলাভাই হেসে বসতে বললেন। বসল সে। জিজ্ঞেস করলেন, কেমন আছেন? বর্ষা কম্পিত স্বরেই জবাব দিল, ভালো। আপনারা? শুরু হলো গল্প। মারিয়া দাঁড়িয়ে এক কোনায়। তার সুন্দর চেহারার দিক একটু পরপর তাকাচ্ছে বরের বন্ধু আরিফ। মারিয়ার খেয়াল পড়ল অনেকক্ষণ পর। প্রথম দফায় গায়ে না মাখলেও আস্তে ধীরে চাউনি জোরালো হলো। মারিয়ার অস্বস্তির সাথে মেজাজ বিগড়াল। এভাবে ক্যাবলার মতো চেয়ে আছে কেন? আশ্চর্য। সে গায়ের ওড়না ঠিকঠাক করলো। কপালে পড়েছে গাঢ় ভাঁজ। আচমকা সেখানে হাজির হলো সাদিফ। আলগোছে একটা প্লাস্টিকের চেয়ার পাতালো ঠিক তার পেছনে। উপরে রাখলো একটা বড় সাইজের পচা টমেটো। এটা সে ভুজুম ভাজুম দিয়ে বেড়ালের থেকে জোগাড় করেছে। সেটা অবশ্য কারণ না জেনেই এনে দিয়েছিল। সাদিফ সচেতন দৃষ্টি চারপাশে বোলালো। না, এদিকে কাউরই মনোযোগ নেই। সে কাজ শেষ করে এসে পাশে দাঁড়ালো মারিয়ার। সে ওকে দেখে ভ্রু কুচকায়। বিপরীতে সাদিফ দাঁত বের করে হাসল। অমনি মুখ বেঁকালো মারিয়া, ভরকালো সাদিফ। সামনে ফিরে বিদিষ্ট হয়ে শ্বাস ফেলে ভাবল, কি মেয়ে রে বাবা। সোফায় তখন গল্পে মুশকুল সবাই। রাশিদ, আমজাদ জমিয়ে নিয়েছেন। ছেলের বড় দুলো ভাই মোটামুটি বয়সের বলেই আড্ডা বেশ মেতেছে। এরই মধ্যে সাদিফ মারিয়ার পায়ের দিক চেয়ে উঁচু কণ্ঠে বলল, আসলা। মারিয়ার হৃৎপিণ্ড ছলকে ওঠে। সত্যি মিথ্যা দেখার প্রয়োজনই পড়ল না। ওইটুকু শুনেই চিৎকার ছুড়ল। পরপর ভয় পেয়ে পিছিয়ে যেতে নিলেই চেয়ারটা বাঁধল মারিয়ার। মারিয়া টাল হারিয়ে থপ করে বসে পড়ল। অমনি পচা টমেটো পেটে মেখে গেল গায়ে। কিছু ছিটকে লাগলো লম্বা চুলে। জামার ব্যাক সাইড পুরো একাকার হয়ে গেছে। মারিয়া হকচকালো, থমকে তাকালো। যত্রতত্র হুহা করে হেসে উঠল সাদিফ। হাসতে হাসতেই নুয়ে গেল, পেট চেপে ধরল। মারিয়া হতবুদ্ধি হয়ে হাত রাখলো চেয়ারে। আধারে কিছু উঠে এলো আঙ্গুলে। নাকের কাছে ধরতেই পচা গন্ধে গা গুলিয়ে এলো। মুখভঙ্গি দেখে আরো বেশি করে হেসে ফেলল সাদিফ। মারিয়া বুঝতে বাকি নেই এসব কার কাজ। কটমট করে তাকালো সে। ইতিমধ্যেই সকলের মনোযোগ পড়েছে এদিকটায়। সাদিফের আরশোলা কথাটা না শুনলেও মারিয়া চেঁচানো স্পষ্ট শুনেছে। রাশিদ উদ্বেগ নিয়ে বলল, কি হলো মারিয়া, চেঁচালে কেন? মারিয়ার রাগে দুঃখে কান্না পেল। সে না পারছে উঠতে, না পারছে বসে থাকতে, অথচ দুদিকে মাথা নেড়ে বোঝালো কিছু না। সাদিফ সোজা হয়ে দাঁড়িয়ে তখন ঠোঁট চেপে হাসছে। মাঝে মাঝে শরীর দুলছে। মারিয়া গাঢ় হয়ে বসে থাকে। পরিস্থিতি স্বাভাবিক ভেবে অতিথিদের নিয়ে ব্যস্ত হয় সকলে। সাদিফ সুযোগ বুঝে এগিয়ে এলো একটু। খানিক ঝুঁকি আস্তে করে বলল, মিথ্যে মিথ্যে সিনিয়র সাজলে এরকম সম্মানই তার প্রাপ্য হয়। মিস ম্যালেরিয়া, কি ভেবেছিলেন বয়সে আমার ছোট হয়েও বড় আপু হবেন, ভার্সিটির সিনিয়রদের মতো র্যাগিং করবেন? তারপর সত্যি জবাব নেই আপনার বুদ্ধির, বোকা মেয়ে। আজকের পর সাফিদের সাথে ঝগড়া করতে এলেও কিন্তু 2 বার ভাববেন, কেমন? তারপর বিজয় হেসে সোজা হয়ে দাঁড়ালো। হেঁটে গিয়ে সামিল হলো সভায়। পেছনে মারিয়া অসহায় বনে বসে থাকলো। যতক্ষণ না বসার ঘর খালি হবে এইভাবেই
থাকতে হবে। উঠে ঘুরলেই তো দেখে নেবে সবাই, মান ইজ্জত থাকবে কিছু? সে রাতে বর্ষা একা নয়, গোসল তাকেও সারতে হয়েছে। চুলে মেখে যাওয়া পচা টমেটোর রসে শ্যাম্পুও করতে হলো। মারিয়া কাঁপতে কাঁপতে কম্বল মুড়ি দেয়। একঘর মানুষের সামনে এত বড় অপমান। সাদিফের অট্টহাসি মনে করেই সে পণ করল, এর শোধ আমি তুলবই। প্রিয় বিছানায় বসে ঠোঁট জুড়ে মুচকে হাসিয়ে ছোটাছুটি। চোখের সামনে মেলে রাখা ফোনের স্ক্রিন, জল করছে ধূসরের শার্ট প্যান্ট পরা ছবি। এই তো দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। কিছুদিন আগেই আপলোড করেছিল টাইম লাইনে। প্রিয় যে কতবার দেখেছে এটা। উফ, কি মারাত্মক স্টাইল দাঁড়ানোর। মাঝে মধ্যে ধূসরের বুক পকেটে গোজা সানগ্লাসটাকেও ভীষণ হিংসা হয়। ওটাও তার বুকের কাছে জায়গা পায়। আর সে ভেবেই পিউ লজ্জায় দুহাত ভেঙে এলো। কানের কাছে বেজে উঠল একটু আগের কথাগুলো। ধূসরের মন মাতানো, হৃদয় জোড়ানো সেই সব অবিশ্বাস্য ধ্বনি। সেই ক্ষণে পিউ তলিয়ে গেল দোটানায়। ধূসর কি ওসব ওকে উদ্দেশ্য করে বলেছে নাকি বলেনি? একবার মনে হলো ওকে বলেনি। যদি বলতেন তবে যার হৃদয়ে এত প্রেম সে কি করে এত নিরুদ্বেগ থাকতে পারে? আবার মনে হচ্ছে ও কি বলেছে। না হলে আর কেই বা আছে ধূসর ভাইয়ের? ওনার পাশে কাউকে ভাবলেই তো প্রিয়ের বুক কাঁপে। বক্ষস্পন্দন বাড়তে বাড়তে পাহাড় ছিল। দুদিকে ঘন ঘন মাথা নেড়ে জোর দিয়ে বলল, না না, উনি আমাকেই বলছেন, আমাকেই। তারপর ঠোঁটের কাছে ফোন এনে ধূসরের ছবিতে দীর্ঘ গভীর চুমু আঁকল পিউ। এই লোকটার প্রেমে পাগল হবে সে। ওহ না, হবে কি, হয়েই তো আছে। হঠাৎ পাশ থেকে ফোনের রিংটোন বাজল। টেবিলের উপরে রেখে যাওয়া পুষ্পর ফোন ভাইব্রেট হচ্ছে সমানে। পিউ তাকিয়ে দেখল একবার। বিছানায় বসে স্ক্রিনের ছোট ছোট নাম্বার ঠাওর করা গেল না। পুষ্প ওয়াশরুমে তখন। পিউ বসে থেকে হাঁক ছুড়ল, তোর ফোন বাজছে। ওপাশ থেকে উত্তরই আসে না, অথচ রিং হচ্ছে এখনো। অজ্ঞাত ব্যক্তি অধৈর্য খুব। পিউ শেষমেশ গা থেকে লেপ সরিয়ে উঠিল। ফোন তুলল হাতে। আনসেভ নাম্বার দেখে বিভ্রমে পড়ল। ধরা কি ঠিক হবে? ভাবতে ভাবতেই কেটে গেল লাইন। সেকেন্ডের মাথায় আবার বাজল। পিউ রিসিভ করলো এবার। কানে গুজে হ্যালো বলার আগেই উৎকণ্ঠিত স্বর ভেসে এলো, কি করছো বিজি? ফোন ধরছিল না যে? পিউ মুহূর্তের মধ্যে এই স্বরটা চিনে ফেল। বিভ্রান্ত হয়ে আরেকবার ফোন সামনে আনলো। পরিষ্কার চোখ বুলিয়ে ফের কানে ঠেকালো। ওপাশের মানুষটা বলল, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যালো। পিউ অনিশ্চিত কণ্ঠে ডাকলো, ইকবাল ভাইয়া। লোকটির কথা বন্ধ। পিনপতন নিরাপত্তা নেমে এলো তৎক্ষণাৎ। হ্যাঁ না বলছে না, কেউ শব্দেও নেই। পিউ আবারও বলল, ইকবাল ভাইয়া না? হ্যালো, শুনতে পা। এরই মধ্যে ফোনটা টেনে নিল পুষ্প। পিউ চমকালো না, তবে অবাক হলো। পুষ্প স্ক্রিনে তাকাতে চোখ বড় বড় করলো। কেমন ভ্যাবা চেকা খেলো। পরপর খট করে লাইনটা কেটে দিল। তাকালো তার দিকে, রাগ দেখিয়ে বলল, পারমিশন না নিয়ে কারো ফোন রিসিভ করতে নেই, জানিস না তুই? ওটা কি ইকবাল ভাইয়া ছিলেন? পিউ সঠিক জায়গায় তীর ছুঁড়েছে। পুষ্প তবুও নিভে গেল না। উল্টে প্রতাপ নিয়ে বলল, ইকবাল ভাই হবেন কেন? উনি কেন ফোন করবেন? আন্দাজে কথা না বললে চলে না তো, তাই না? পিউ ভ্রুকুটি করে বলল, যেতে যাচ্ছিস কেন? আমি শুধু। পথিমধ্যে এই কথা কেড়ে নিল পুষ্প। কি শুধু? তুই আমার ফোন রিসিভ করে কি গোয়েন্দা হতে চেয়েছিলি? হুম। আর যেন না দেখি আমার ফোন ধরতে, এক চড়ে সব দাঁত ফেলে দেব তাহলে, বেয়াদব কোথাকার। পুষ্প রুক্ষ ব্যবহারে পিউয়ের বুক ভারী হয়। কষ্ট পেল সে। চোখ ফেটে উকি দিল স্বচ্ছ জল। নেত্রপল্লব ভিজে উঠল। ঠোঁট চেপে কান্না আটকে অভিমানী কণ্ঠে বলল, তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। এরপর বিছানায় কোনায় গিয়ে লেপ মুড়িতেই শুয়ে পড়ল। পুষ্প এতক্ষণে হুঁশ ফিরেছে। কপাল চাপড়ে জিভ কাটল সে। ভয় পেয়ে নার্ভাস হয়ে কি না কি বলে ফেললো। ইস, সে চটজলদি গিয়ে বোনের পাশে শোয়। পেছন থেকে জড়িয়ে ধরতেই পিউ মুচড়ে উঠল। দাবাদাবি করে বলল, ছাড় আমাকে। পুষ্প ছাড়ল না, উল্টো বোনের তুলতুলে গালে চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী বাবু এমন করে না। পিউ চুপ করে থাকলো। ছোটাছুটি করলেও লাভ হবে না।
পুষ্পর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সামনে তো পরীক্ষা, অনেক চিন্তায় ছিলাম, ওই জন্যই না বুঝে কিনা কি বলে ফেলেছি, সরি। পিউ নাক মুখ কোচকে তাকায়। এটা কেমন লজিক? পরীক্ষা ওর, চিন্তা তার বোনের। কিছু বলতে গেলে তখনই ঘরে ঢুকলো বর্ষা। লাজুক লাজুক চেহারাটা দেখতেই পিউ কথা গিলে নেয়। বর্ষার বুকের সাথে চেপে রাখা প্যাকেটটায় চোখ পড়ে। সে দৌড় চাপিয়ে এগিয়ে এলো। দুবোন তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। পুষ্প শুধালো, প্যাকেটে কি? বর্ষা মাথা নামিয়ে হাসল, মৃদু কণ্ঠে বলল, তোর ভাইয়া পাঠিয়েছে। পিউ এতক্ষণে এই রাগ ঢাক উবে গেল। চোখ বড় করে বলল, তাই কি দিয়েছেন দেখি? বর্ষা প্যাকেট বাড়িয়ে দিল। হাতে নিয়ে উদ্গ্রীব হয়ে খুলল সে। বেরিয়ে এলো টকটকে গোলাপ, রজনীগন্ধা, সাথে একটা লাল পাড়ের কালো শাড়ি। ভেতরে ছোটখাটো চিঠিও আছে। পিউ হাতে তুলল, অনুমতি চাইল। পরবো? বর্ষা মাথার তোলায়। পিউ ভাঁজ করে জোরে জোরে পড়ল, বিয়ের আগে আমার তরফ থেকে পাঠানো প্রথম উপহার। আশা করছি আর আক্ষেপ নেই। আমার মেয়েদের জিনিস কেনার অভিজ্ঞতা নেই, জানি না কেমন লাগবে তোমার, তবুও কিনেছি। এখন আমার মিষ্টি বউটার পছন্দ হলেই শান্তি। কেউ থামল। পুষ্প বুকে হাত দিয়ে বলল, হাই, কি রোমান্টিক। বর্ষা শাড়ির আঁচলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, সকালে কথায় কথায় বলেছিলাম আমার একটা প্রেম করা হলো না, এখন তো বিয়ে হয়ে যাচ্ছে, আপনার থেকেও একটা উপহার পেলাম না। সেটা দেখে মনে হবে না বয়ফ্রেন্ড দিয়েছে, তাই উনি এখন ওনার ভাইয়ার থেকে লুকিয়ে পাঠালেন। তিনি দিয়েছেনও লুকিয়ে। প্রিয় পুষ্প মুখ চাওয়াচাই করলো। আচমকা দুজনে চিৎপটাং হয়ে শুয়ে পড়লো বিছানায়। ভাবাচাকা খেলো বর্ষা। দুজন সমস্বরে চিৎকার করে বলল, ও মা গো, টুরুলা। বর্ষার বিয়ে আজ। ঝাঁকঝমক অনুষ্ঠানেরও আজকে সমাপ্তি। এরপর মেয়েটা চলে যাবে শ্বশুর বাড়ি। আত্মীয় স্বজন ফিরে যাবে নিজেদের ভিটায়। পূর্ণ গমগমে বাড়িঘর খালি হবে। যে যার মতো ব্যস্ত হবে কাজে। শুধু ফাঁকা পড়ে থাকবে বাবা মায়ের বুক। ভোর থেকে ময়মনা ভার মুখে ঘুরছেন। ঠিকঠাক কাজ করলেও হাসির দেখা নেই। যতবার মনে পড়ছে মেয়েটা চলে যাবে আজ, চোখ জ্বলে উঠছে কান্নায়। ক্ষণে ক্ষণে অশ্রু আঁচলে মুছছেন, লাভই হচ্ছে না। বেহার চোখ আবার ভিজে ওঠে। বর্ষা সকালবেলা উঠেছে। ঠান্ডা লেগেছে তার। গতকাল বেলালে ডেয়ার পূরণ করতে গিয়ে সর্দি বেঁধেছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে রান্নাঘরে এলো সে। ময়মনা খাতুন এঁটো চায়ের কাপ ধুচ্ছেন তখন। বর্ষা বলল, মা, এক কাপ চা দেবে আমায়? তিনি বোঝা কণ্ঠে বললেন, দিচ্ছি। মায়ের গলা শুনে বর্ষার ভ্রু বাঁকা হয়। আপাতত রান্নাঘরে কেউ নেই। বর্ষা একটু এগিয়ে এলো, মায়ের বাহু ধরে নিচের দিকে ঘোরালো। চোখ ভরা জল দেখে আটকে বলল, ও মা, কাঁদছো কেন? কি হয়েছে? ময়মনা তাড়াহুড়া করে চোখ মুছে বললেন, কিছু না, পেঁয়াজ কেটেছিলাম তো তাই। আমি চলে যাব বলে কাঁদছিলে তাই না? বলতে না বলতেই বর্ষার চোখ বেয়ে জল কালি পড়ল। মেয়ের কান্না দেখে ময়মনার আর শক্ত থাকা হলো না। গা ভেঙে কেঁদে ফেললেন। সাথে বুকের সাথে জড়িয়ে ধরলেন ওকে। হাউমাউ করে বললেন, আমি তোকে ছাড়া কি করে ভালো থাকবো রে মা, আমার ঘরটা যে খালি হয়ে যাবে। বর্ষা জোরে কেঁদে উঠে। শব্দ পেয়ে নাস্তার টেবিল থেকে উঠে পড়লেন মিনা বেগম। পেছন পেছন এলেন অনেকেই। মামের কান্না দেখে রাশিদের চোখ ছলছলে। বর্ষা কাঁদতে কাঁদতে ছেলে মানুষের কণ্ঠে বলল,